আসসালামু আলাইকুম। অন্ধবিশ্বাস ও কুসংস্কার নষ্ট করে দেয় মানুষের বিবেকবোধ ও চিন্তা শক্তি। যুগে যুগে দেশে দেশে এমন কিছু কুসংস্কার ও অন্ধবিশ্বাস থাকে যার না থাকে কোনো ভিত্তি আর না থাকে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই অন্ধবিশ্বাস ও কুসংস্কার নিয়ে কাজ করত ডক্টর সানাল। একদিন তিনি রহস্যজনকভাবে খুন হন পানিতে ডুবে। পুলিশের ইনভেস্টিগেশনে তার মৃত্যু সুইসাইড হলো এটি মানতে পারে না সানালের বোন নিকিতা। এজন্য সে নিজেই শুরু করে ইনভেস্টিগেশনে নিকিতা জানতে পারে ডক্টর সানাল অমরদেব নামের একজন বাবাকে নিয়ে ইনভেস্টিগেশন করছিল। তার সন্দেহ হয় যে এই বাবাই হয়তো সানালের সাথে কিছু করেছে। ভাইয়ের খুনের তদন্ত করতে গিয়ে নিকিতা এমন কিছু ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় যা তছনছ করে দেয় তার বিশ্বাস ও জীবনকে। তার সাথে ঘটতে থাকে নানা ভৌতিক ও অতিপ্রাকৃত ঘটনা। কেন হচ্ছে এসব কি তার মনের কল্পনা নাকি অমরদেবের অভিশাপ? সে কি পারবে তার ভাইয়ের মৃত্যুর রহস্য সমাধান করতে, কিংবা অমরদেব কি আসলেই মুখোশের আড়ালে ভণ্ড যে তার লাখ লাখ ভক্তকে ঠকিয়ে ব্যবসা করে যাচ্ছে? এমনই এক কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া মুভি নিকিতা রয়। তো চলুন না স্পয়লার না বাড়িয়ে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় লন্ডন থেকে। লন্ডনের একটি বাড়িতে থাকে ডক্টর সানাল রয়। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। সানাল তার ভয়েস রেকর্ডারে কিছু কথা রেকর্ড করছিল। হঠাৎ সানাল সেখানে কিছু একটা দেখে ভয়ে পালাতে থাকে। সে দৌড়ে তার ঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসে। গাড়ি নিয়ে পালানোর সময় রাস্তায় থাকা একটি পুলিশ চেকপোস্টে তার গাড়ি ক্রাশ করে। এতে সে কিছুটা আহত হয়। গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর সময় রাস্তায় সে আবার ভয়ানক অবয়বটি দেখতে পায়। এটি দেখে সে ব্রিজ থেকে নিচের লেকে ঝাঁপ দেয়। ওই সময় পানির নিচ থেকে একটি ভয়ঙ্কর হাত এসে সানালকে টেনে পানির নিচে নিয়ে যায়। সিনটি এখানেই কাট হয়। পরদিন পুলিশ লেক থেকে সানালের ডেড বডি উদ্ধার করে। পরের সিনে আমরা এই মেয়েটিকে দেখি। মেয়েটির নাম নিকিতা রয়। নিকিতা ডক্টর সানাল রয়ের ছোট বোন। তখন আমরা জানতে পারি ডক্টর সানাল মানুষের মধ্যে থাকা কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে কাজ করেন। এজন্য তিনি ইন্টারন্যাশনাল রেশনালিস্ট কমিউনিটি নামের একটি সংগঠন পরিচালনা করেন, যার সদর দপ্তর লন্ডনে। ডক্টর সানাল প্যারানরমাল বিষয়ে পড়াশোনা করেছেন, আর তিনি আইআরসি তে মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করার জন্য ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছিলেন। নিকিতাও আইআরসি এর সদস্য। তিনি অন্ধবিশ্বাস ও কুসংস্কার বিষয়ে একটি বই লিখেছেন, যার নাম সুপারস্টিশন ইন মডার্ন এজ, অর্থাৎ বর্তমান যুগের কুসংস্কার। আজ তিনি এই বইটির বিষয়ে একটি রিভিউ সেশন নিতে দিল্লি ইউনিভার্সিটিতে এসেছেন। সেখান থেকে সেশন শেষ করে বাসায় ফিরলে টিনা নামের একজন নিকিতাকে ফোন দিয়ে সানালের মৃত্যুর খবর জানায়। এটি জানতে পেরে নিকিতা অনেক ভেঙে পড়ে। সে তখনই বেরিয়ে পড়ে লন্ডনে যাবার জন্য। তার তখন বারবার সানালের স্মৃতিগুলো মনে পড়ছিল। সে লন্ডনে পৌঁছে দেখে সানালের ডেড বডি শেষকৃত্যের জন্য রেডি করা হয়েছে। নিকিতা সানালকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর সানালের শেষকৃত্য সম্পূর্ণ হয়। এই ছেলেটির নাম জলি। জলি সানালের ফ্রেন্ড ছিল। নিকিতা যখন লন্ডনে ছিল তখন জলির সাথে তার রিলেশন ছিল, কিন্তু কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। জলি সানালের শেষকৃত্যে আসলে নিকিতার সাথে তার দেখা হয়। সানালের শেষকৃত্য সম্পূর্ণ হয়ে গেলে নিকিতা জলির সাথে সেই লেকের কাছে যায় যেখানে সানালের ডেড বডি পাওয়া গিয়েছিল। সেখানে গিয়ে নিকিতা অনুভব করার চেষ্টা করে যে সানাল কিভাবে পানিতে ডুবে মারা গিয়েছে। ওই সময় তার মনে কিছু ভীষণ আসে। সে যেন সানালের শেষ মুহূর্তে বাজার আর্তনাদ শুনতে পাচ্ছিল। সেখান থেকে নিকিতা সানালের অফিস অর্থাৎ আইআরসি এর কার্যালয়ে আসে। এখানে নিকিতা সানালের কলিগদের কাছ থেকে জানতে পারে যে পুলিশের পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সানালের মৃত্যু পানিতে ডুবে যাওয়ার কারণে হয়েছে। পুলিশ এটিকে আত্মহত্যার কেস মনে করে বন্ধ করে দিয়েছে, কিন্তু সানাল আত্মহত্যা করেছে নিকিতা এটা মানতেই পারছিল না। কয়েকদিন আগেও সানালের সাথে তার কথা হয়েছে। সবকিছু তখন ঠিক ছিল। কোনো সমস্যা থাকলে সানাল অবশ্যই তাকে জানাতো। ওই সময় টিনার কাছ থেকে নিকিতা জানতে পারে যে সর্বশেষ সানাল অমরদেব নামের একজন আধ্যাত্মিক গুরুর কেস নিয়ে ইনভেস্টিগেশন করেছিল। অমরদেব লন্ডনে বেশ পরিচিত ও পাওয়ারফুল গুরুজি। এখানে তার অনেক ভক্ত রয়েছে। সে ট্রু ফেথ ফাউন্ডেশন নামের একটি চ্যারিটিও পরিচালনা করেন। নিকিতা তখন টিনাকে জিজ্ঞেস করে যে তারা অমরদেবের কেসের ব্যাপারে কিছু জানে কিনা। টিনা নিকিতাকে বলে যে আমরা ডিটেলস তো কিছু জানি না, তবে এটুকু জানি যে সানাল তার একজন ইনফর্মারকে অমরদেবের আশ্রমে ছদ্মবেশে পাঠিয়েছিল, তবে সে কে তাও আমরা জানি না। তখন আমাদের অমরদেবকে দেখানো হয়। সে তার আশ্রমে ভক্তদের নসিহত করছিল। সে তার ভক্তদের অভিনন্দন জানিয়ে বলে যে বর্তমানে যে সমাজে প্রগতিশীলতার নামে আধুনিকতার নামে বিশ্বাস প্রায় উঠে গিয়েছে, সে সমাজেই আশ্রম পর্যন্ত আসা বিদ্রোহের থেকে কম কিছু নয়। এদিকে নিকি আইআরসি এর অফিসে সানালের ডেস্কের ড্রয়ার থেকে কিছু অদ্ভুত রকমের ড্রয়িং দেখতে পায়, কিন্তু অফিসের কেউ ড্রয়িং গুলোর ব্যাপারে তেমন কিছু জানাতে পারে না। কিন্তু নিকিতার মনে হয়
যে ছবিগুলোর সাথে সানালের মৃত্যুর কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। সে ঠিক করে যে সে তার ভাইয়ের মৃত্যুর রহস্য জানার জন্য নিজে থেকে ইনভেস্টিগেশন করবে। সে নিজে এবার অমর দেবের কেসটি ইনভেস্টিগেশন করবে। অফিসের সিনিয়র কলিগ কৃষাণ তখন নিকিতাকে বলে যে এসব করে আর কি হবে নিকিতা, সানাল তো আর ফিরে আসবে না। কিন্তু নিকিতা বলে আমাকে আমার ভাইয়ের মৃত্যুর রহস্য জানতেই হবে। আমার সাথে তোমরা কে কে থাকবে? ওই সময় জলি ছাড়া কেউ হাত তোলে না। সমর নামের একজন সিনিয়র কলিগ তখন নিকিতাকে বলে আমরা অমরদেবের সাথে লড়াই করে পারবো না, সে খুবই পাওয়ারফুল লোক। আমরা চাই না সানালের পথ অনুসরণ করে তোমার কিছু হয়ে যাক। নিকিতা তখন রাগ করে আইআরসি এর অফিসের সবাইকে তাদের উপদেশ ও সমবেদনার জন্য ধন্যবাদ জানিয়ে বের হয়ে যায়। জলিও তার সাথে সাথে বেরিয়ে আসে। নিকিতা তখন জলিকে বলে তুমি কেন শুধু শুধু আমাকে সঙ্গ দিচ্ছ? অন্যদের মতো তুমিও পিছু হচ্ছ না কেন? যদি ভেবে থাকো যে এসব করে আবার আমার সাথে রিলেশনে যাবে তবে তুমি ভুল ভাবছো। জলি তখন বলে দেখো নাকি ইংল্যান্ডে তোমার মতো সুন্দরী মেয়ের সংখ্যা কম নেই। আমি শুধু তোমার সাথে থেকে সানালের মৃত্যু রহস্য জানতে চাই। এরপর জলি ও নিকিতা পুলিশ স্টেশনে যায় সানালের কেসের ব্যাপারে জানতে। প্রথমে পুলিশ নিকিতাকে কেসের ব্যাপারে কিছু জানাতে মানা করে দেয়। নিকিতা তার পরিচয় জানানোর পর পুলিশ তাকে বলে যে তার ভাই পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে, এই জন্য তারা কেসটি ক্লোজ করে দিয়েছে। কিন্তু নিকিতা এটি মানতে পারে না যে সানাল সুইসাইড করেছিল, কারণ সুইসাইড করলে সানাল গাড়িটি ব্রিজের উপর রেখে পানিতে ঝাঁপ দিত। তার গাড়িটি পাওয়া গিয়েছিল ব্রিজ থেকে দূরে পুলিশ চেকপোস্টে, তাও আবার ক্রাশড অবস্থায়। নিশ্চয়ই সানালের সাথে অন্য কিছু ঘটেছিল। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে নিকিতা ও জলি একটি রেস্টুরেন্টে বসে সানালের ভয়েস রেকর্ডারে রেকর্ড করে কথাগুলো শুনছিল। সে বলেছিল যে রাত হলেই তার ভয় করে, তার মনে হয় যে তার আশেপাশে কেউ আছে, সে তাকে মেরে ফেলবে। এটি শুনে নিকিতা সিদ্ধান্ত নেয় যে সে সানালের বাড়িতে যাবে। সানালের বাড়িতে গিয়ে তারা দেখে যে ঘরের দেয়ালে অদ্ভুত ও ভয়ঙ্কর সব ছবি আঁকা, আর পুরো দেয়ালে হেল্প মি, সেভ মি, হি উইল কিল মি এইসব লেখা। সানালের ঘর থেকে নিকিতা সানালের ল্যাপটপ ও একটি ফটো ফ্রেম নিয়ে বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে নিকিতা একটি হোটেলে ওঠে। এরপর সে জলিকে ফোন দিয়ে বলে যে সানালের ল্যাপটপ থেকে কুরিয়ার অফিসার একটি মেল পেয়েছে, তার নামে ফ্রেয়া নামের একজন একটি পার্সেল পাঠিয়েছে যেটি সানাল রিসিভ করেনি। আমরা সেটি আনতে যাব, তবে তার আগে আমরা অমরদেবের আশ্রমে যাব। তুমি সকাল 7টায় আমাকে হোটেল থেকে পিক করবে। এই বলে নিকিতা ফোন রেখে দেয়। পরদিন সকালে নিকিতা অমরদেবের আশ্রমে যায়। তারা সেখানে গিয়ে ভক্তদের পেছনের সারিতে বসে পড়ে। ওই সময় অমরদেব দুই পা অবশ হয়ে যাওয়া একজন লোকের চিকিৎসা করছিল। প্রথমে অমরদেব লোকটির উপর পানি পড়া ছিটিয়ে দেয়। এরপর সে লোকটিকে বলে তার পা কিভাবে প্যারালাইজড হয়েছে তা সত্যি সত্যি বলো আমাকে। তখন লোকটি বলে যে সেদিন সে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল। গাড়িতে তার সাথে তার বন্ধু ছিল। তার বন্ধু তাকে বারবার বলছিল যে গাড়ি ধীরে চালাতে, কিন্তু সে গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দিয়েছে। একটু পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্টে তার বন্ধু মারা যায়। এরপর থেকেই তার দুই পা অবশ হয়ে পড়েছে। সে স্বপ্নে প্রায় দেখে যে তার সেই বন্ধু তাকে বলছে যে গাড়ি ধীরে চালা। অমরদেব তখন লোকটিকে বলে তোমার বন্ধুর অভিশাপেই তোমার পা অসাড় হয়ে গিয়েছে, তার কাছে ক্ষমা চেয়ে তোমাকে আগে ভারমুক্ত হতে হবে। অমরদেব তখন একদিকে ইশারা করে বলে এই দেখো তোমার বন্ধু, তার কাছে ক্ষমা চাও। লোকটিও তখন ওই দিকেই তাকিয়ে হাত জোর করে ক্ষমা চায়। মনে হচ্ছিল যেন লোকটি সেখানে তার বন্ধুকে দেখতে পাচ্ছিল, কিন্তু আমরা সেখানে কাউকেই দেখতে পাই না। যাই হোক, লোকটি ক্ষমা চাইতে চাইতে হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। ওই সময় সব ভক্তরা অমরদেবের জয়ধ্বনি করতে থাকে। এটি দেখে নিকিতা ও জলি সেখান থেকে বেরিয়ে আসে। জলি নিকিতাকে বলে কি করে এটা সম্ভব হলো? নিকিতা বলে এগুলো অভিনয়, আগে থেকেই প্ল্যান করা। যদি এভাবে রোগ সেরে যেত তবে মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না। ঠিক ওই সময় আশ্রমের একজন সেবিকা তাদের কাছে এসে বলে মিস নিকিতা, মিস্টার জলি, অমরদেব যে আপনাদের ভেতরে যেতে প্রণাম জানিয়েছে। এটি শুনে জলি অবাক হয়ে যায় যে অমরদেব তাদের নাম জানলো কিভাবে। যাই হোক, তারা ভেতরে যেতে রাজি হয়, কিন্তু ভেতরে যাবার আগে একজন সেবকের কাছে তাদের মোবাইল, ব্যাগ সহ সবকিছু রেখে যেতে হয়। অমরদেব ভেতরে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা অমরদেবের সামনে গেলে প্রথমে অমরদেব তাদেরকে স্বাগত জানিয়ে কিছু আধ্যাত্মিক কথাবার্তা বলে। নিকিতা তখন বলে আপনি লোকটিকে কিভাবে সুস্থ করলেন? অমরদেব তখন হেসে বলে আমি সত্যকে তার সামনে দাঁড় করিয়েছি, শুধু বাকি কাজ সেই করেছে। নিকিতা বলে আপনি সব সত্য জানেন, আপনি নিজেকে অন্তর্যামী মনে করেন? অমরদেব এই কথার কোনো জবাব না দিয়ে হেসে বলে তোমাদের আমার আশ্রমে আসার কারণ জানতে পারি কি? নিকিতা তখন বলে আমার ভাই ডক্টর সানাল মারা গেছে 3 দিন আগে। আপনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে সে মারা যাবে। এটি শুনে অমরদেব বলে কিন্তু তোমরা তো এসব অভিশাপ, সাধনা, তন্ত্রমন্ত্র বিশ্বাসই করো না, তাহলে এটা বিশ্বাস করলে কিভাবে যে আমার সাপেই তোমার ভাই মারা গেছে? নিকিতা বলে আপনার সাপে নয়, আপনি তাকে খুন করিয়েছেন।
আমি এটা বিশ্বাস করি। এটি শুনে অমরদেব অনেক রেগে যায়। সে বলে, অনেক বড় দোষারোপ করছো আমাকে। অন্ধকারে তীর চালানোর আগে নিশানা ভালো মতো ঠিক করে নিতে হয়, নাহলে ক্ষতি অনেক বড় হয়। নিকিতা বলে, আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, এখন শুধু তীর চালানো বাকি। 1 সপ্তাহের মধ্যে আমি আপনার মুখোশ পৃথিবীর সামনে খুলে দেব। এটি শুনে অমরদেব বলে, 1 সপ্তাহ তো অনেক দেরি। তুমিও তোমার ভাইয়ের পথে ধরেছ, 3 দিনের মধ্যে তুমিও এর ফল ভোগ করবে। এটি বলে অমরদেব চলে যায়। আশ্রম থেকে বের হয়ে জলি নিকিতার উপর অনেক রাগ করে। সে নিকিতাকে বলে, কি দরকার ছিল অমরদেবকে রাগানোর? সে তোমাকেও 3 দিনের আলটিমেটাম দিয়েছে। নিকিতা বলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এসবে কিছুই হবে না। তুমি এমন ভীতু জানতাম না তো। জলি বলে, আমি ভীতু নই নিকিতা, আমি প্র্যাকটিক্যাল। আমি বাঁচতে চাই, আর আমি চাই তুমিও বেঁচে থাকো। নিকিতা বলে, আমি শুধু আমার ভাইয়ের মৃত্যু রহস্য জানতে চাই জলি। তুমি যদি এখানে আমাকে একা ছেড়ে যেতে চাও তবে যেতে পারো, কিন্তু আমি পিছপা হব না। জলিকে নিকিতার জেদের কাছে হার মানতে হয়। এরপর তারা কুরিয়ার অফিসে যায় সানালের নামে আসা পার্সেলটি আনতে। সানালের পার্সেল তারা নিকিতাকে দিতে রাজি হয় না, কিন্তু কুরিয়ার অফিসের স্টাফ জলির পরিচিত হওয়ায় জলি সেটি ম্যানেজ করে নেয়। তারা কুরিয়ার অফিস থেকে বের হবার সময় আমরা দেখি একজন লোক তাদেরকে ফলো করছে। জলি ও নিকিতা সেখান থেকে বেরিয়ে একটি কফি শপে বসে পার্সেলটি খোলে। প্যাকেট খুলে তারা অবাক হয়ে যায়, কারণ প্যাকেটের ভেতরে ছিল একটি পুরনো বই। এই বইয়ে বিভিন্ন এক্সরসিজম ও ব্ল্যাক ম্যাজিকের ছবি আঁকা ছিল। তার মধ্যে একটা ছবি ছিল ঠিক সেরকম যেরকমটা তারা সানালের ঘরে আঁকা দেখেছিল। পার্সেলটা পাঠিয়েছে শ্রেয়া চৌধুরী নামের একজন। নিকিতা অনুমান করে যে শ্রেয়াকে হয়তো সানাল ইনফরমার করে অমরদেবের আশ্রমে পাঠিয়েছিল। পার্সেল থেকে শ্রেয়ার অ্যাড্রেস নিয়ে তারা বেরিয়ে পড়ে শ্রেয়ার সাথে দেখা করার জন্য। শ্রেয়ার বাড়িতে ঢুকে তারা সেখানে কাউকেই দেখতে পায় না। শ্রেয়ার বাড়িতে ঘরগুলো চেক করার সময় একটি রুমে তারা সানালের রুমের মতোই অদ্ভুত সব ছবি আঁকা ও লেখা দেখতে পায়। ওই সময় নিকিতা ঘরের জানালা দিয়ে বাইরে একটি মেয়েকে কিছু করতে দেখে। তারা বাইরে এসে দেখে মেয়েটির কাছে একটি মৃত কুকুর পড়ে আছে। তারা বুঝতে পারে যে এই মেয়েটির নামই শ্রেয়া। কিন্তু শ্রেয়া তাদের দেখে মুখে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করে দূরে পালাতে থাকে। নিকিতা ও জলিও তাদের পিছু নেয়। এক পর্যায়ে শ্রেয়া তার হাতে থাকা ছুরি দিয়ে নিকিতা ও জলিকে আক্রমণ করে। তারা শ্রেয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শ্রেয়া এক সময় নিজের হাতের ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে নেয়। এই সিন দেখে জলি নিকিতাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, কারণ পুলিশ হয়তো শ্রেয়ার মৃত্যুর জন্য তাদেরকেই দায়ী করবে। এরপর জলি নিকিতাকে তার হোটেলে পৌঁছে দিয়ে বলে নিকিতা যেন এসব এবার বন্ধ করে। এসব করে তারা নিজেদের বিপদ ডেকে আনছে। সানাল মারা গেছে, শ্রেয়া মারা গেছে, এরপর হয়তো নিকিতা ও জলির পালা। হোটেলে বসে শ্রেয়ার পাঠানো বইটি ভালো করে দেখার সময় নিকিতা বইটি থেকে একটি মেমোরি কার্ড খুঁজে পায়। নিকিতা এই মেমোরি কার্ড ল্যাপটপে ইনসার্ট করে দেখে এতে গোপন ক্যামেরায় রেকর্ড করা কিছু ভিডিও আছে। এই ভিডিওগুলো শ্রেয়া স্পাই ক্যামেরায় রেকর্ড করে সানালকে পাঠিয়েছিল। এই ভিডিওতে অমরদেবের আশ্রমের কিছু গোপন সিন ছিল। শ্রেয়া বলছিল যে সে আশ্রমের ভেতর এমন কিছু দেখেছে যা না দেখলে কেউ হয়তো বিশ্বাস করবে না। এই অমরদেব একটা ভণ্ড, সে মানুষের ইমোশন নিয়ে খেলা করছে। এই ভিডিও দেখার পর নিকিতা সিদ্ধান্ত নেয় যে সে আবার শ্রেয়ার বাড়িতে যাবে। এই জন্য সে জলিকে একটি ভয়েস মেসেজ পাঠায় যে সে শ্রেয়ার বাড়িতে যাচ্ছে। এরপর সে একা শ্রেয়ার বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে যে সেখানে কিছু পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে তার হঠাৎ মনে পড়ে যে সকালে তারা যখন এই বাড়িতে এসেছিল শ্রেয়া তখন মাটি খুঁড়ে কিছু একটা করছিল। নিকিতা সেখানে গিয়ে দেখে যে মাটির নিচে শ্রেয়া একটি কাচের কৌটা লুকিয়ে রেখেছিল। এই কৌটার ভেতর নীল রঙের কিছু মেডিসিন রাখা ছিল। নিকিতা সেটি নিজের সাথে নিয়ে নেয়। সে আবার ঘরে এসে জানালা দিয়ে বাইরে তাকায়। বাইরে তাকিয়ে সে যা দেখে তাতে তার শরীরের রক্ত যেন হিম হয়ে যায়। সে দেখে যে একটি ভয়ঙ্কর দানব শ্রেয়ার ডেড বডিটি ছিঁড়ে খেয়ে ফেলছে। এই দানবটির ছবি সানাল ও শ্রেয়া তাদের ঘরে এঁকে রেখেছিল। ওই সময় দানবটি নিকিতাকে দেখে তার উপর আক্রমণ করে। নিকিতা দৌড়ে পালানোর চেষ্টা করে, দানবটিও তার পিছু নেয়। এক পর্যায়ে দানবটি নিকিতার মাথায় আঘাত করে, কিন্তু নিকিতা বাঁচার জন্য দৌড়াতে থাকে। একসময় সে একটি গাড়ির সামনে এসে পড়ে। ভয়েস মেসেজ পেয়ে জলি গাড়ি নিয়ে এসেছে। নিকিতা গাড়িতে উঠে বসলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর জলি নিকিতাকে তার হোটেলে পৌঁছে দিয়ে চলে যায়। নিকিতা কিছুতেই সেই দানবটির ভয়ঙ্কর চেহারা ভুলতে পারছিল না। পরদিন সে শ্রেয়ার বাড়ি থেকে পাওয়া কেমিক্যালটি নিয়ে IRC এর অফিসে যায়। সে সবাইকে বলে যে এটা নিশ্চয়ই সাইকোট্রপিক কেমিক্যাল, যা দিয়ে সে মানুষকে কন্ট্রোল করে। সাইকোট্রপিক কেমিক্যাল হচ্ছে এক ধরনের ড্রাগ যা মানুষের সাইকোলজিক্যাল কন্ডিশন বা মানসিক অবস্থা মুহূর্তেই পরিবর্তন করে দেয়। IRC অফিসের কিষান বলে যদি এটা সাইকোট্রপিক সাবস্টেন্স হয় তবে বরফ জল দেওয়ার সাথে সাথে এর কালার পরিবর্তন হয়ে যাবে, টেস্ট করে দেখো। নিকিতা তখন বরফ জল এনে টেস্ট করে,
কিন্তু কেমিক্যালের কালার চেঞ্জ হয় না। সবাই তখন নিকিতাকে বলে যে সে যা ভাবছে হয়তো তার সত্যি নয়, তার অমরদেবকে নিয়ে ইনভেস্টিগেশন বাদ দেওয়া উচিত। ঠিক ওই সময় একজন পুলিশ অফিসার এসে জানায় তারা বাড়ির বাইরে থেকে ফ্রেয়ার ডেড বডি পেয়েছে। সর্বশেষ নিকিতা ও জলি ফ্রেয়ার বাড়িতে গিয়েছিল, এই জন্য ইনভেস্টিগেশনের জন্য তাদের পুলিশ স্টেশন যেতে হবে, তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। নিকিতা ও জলি পুলিশের গাড়িতে উঠে বসলে পুলিশ অফিসারটি তাদেরকে পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে অমরদেবের আশ্রমে নিয়ে আসে। এই অফিসারটি অমরদেবের ভক্ত ছিল, এজন্য অমরদেব তাকে দিয়ে নিকিতা ও জলিকে তার আশ্রমে নিয়ে আসে। নিকিতা তখন তাকে এখানে নিয়ে আসার কারণ জিজ্ঞেস করলে অমরদেব বলে ফ্রেয়ার খুনে তোমাদের দুজনের নাম এসেছে, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। নিকিতা বলে আমরা যখন কোনো অপরাধী করিনি তখন আপনি কি সাহায্য করবেন, আপনি বরং আপনার নিজের কথা ভাবুন। ইন্ডিয়ার একটি ছোট শহরে থেকে একজন সাধারণ লোক ইউকে এসে এত বড় আশ্রমের মালিক কিভাবে হলো তা আমি খুব শীঘ্রই বের করে আনবো। এটি শুনে অমরদেব নিকিতাকে সেই ভয়ঙ্কর দানবের ছবি দেখিয়ে বলে তুমি যদি এইভাবেই চলতে থাকো তবে অভিশাপ তোমাকে ছাড়বে না, এই শয়তান তোমাকে শেষ করে দেবে। অমরদেবের ঘরের দেয়ালে সেই দানবের ছবি দেখে নিকিতা জলিকে নিয়ে আশ্রম থেকে বেরিয়ে আসে। তখন আমরা জানতে পারি যে অমরদেব তার লোকদের দিয়ে নিকিতার হোটেল রুম থেকে ফ্রেয়ার পাঠানো সেই বইটি চুরি করিয়ে এনেছে। নিকিতা এটি বুঝতে পেরে হোটেলের লোকদের সাথে অনেক রাগারাগি করে, কিন্তু তারা কিছুতেই স্বীকার করে না যে হোটেল রুমে কেউ ঢুকেছিল। নিকিতার তখন মনে পড়ে সেই কেমিক্যালের কথা, এটিও সে ঘরে ফ্রিজে রেখেছিল। সে দৌড়ে এসে ফ্রিজ খুলে দেখে যে সেটি সেখানে। এরপর তারা আবার ফ্রেয়ার পাঠানো মেমোরি কার্ডে থাকা ভিডিও ফুটেজ গুলো দেখতে থাকে। একটি ভিডিওতে ফ্রেয়া কিছু নাম্বারকে ইশারা করছিল। নিকিতা বুঝতে পারছিল না যে এগুলো কিসের নাম্বার, এই জন্য সে টিনাকে সেই ভিডিওগুলো পাঠিয়ে জানতে চায় যে মিনিং সে জানে কিনা। টিনা সেই ভিডিও ফুটেজ গুলো চেক করে নিকিতাকে জানায় যে নাম্বারগুলো একটি লোকেশনের কোড নাম্বার। লোকেশনটি লোকালয় থেকে অনেক দূরে, একটি পুরনো বন্ধ হয়ে যাওয়া ল্যাবরেটরি। এখানে মানুষজন তেমন যাওয়া আসা করে না। সে নিকিতাকে সেই লোকেশন হোয়াটসঅ্যাপ করে দিলে রাতে নিকিতা জলিকে নিয়ে সেখানে পৌঁছায়। বাড়ির ভেতরে পৌঁছে তারা দুজন আলাদা হয়ে খুঁজতে থাকে। নিকিতা খুঁজতে খুঁজতে একটি ঘরে এসে সে দানবটিকে দেখতে পায় যে কিছু মৃত মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছে। চারদিকে অনেকগুলো ডেড বডি ছড়িয়ে ছিটিয়ে আছে। সে এক বিভৎস দৃশ্য। দানবটি নিকিতাকে দেখে তার উপর অ্যাটাক করে। নিকিতা দৌড়ে পালাতে থাকে। এক পর্যায়ে সে একটি রুমে লুকিয়ে পড়ে। দানবটি তখন নানাভাবে নিকিতাকে ভয় দেখাতে থাকে, তাকে মারতে থাকে। এক সময় নিকিতা অজ্ঞান হয়ে পড়ে। জলি তখন সেখানে এসে নিকিতাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর জলি নিকিতাকে নিয়ে অমরদেবের কাছে আসে। অমরদেব তখন জলিকে বলে এই অবস্থা থেকে নিকিতাকে বাঁচানোর একটাই রাস্তা, কোনো প্রাণকে বলি দিতে হবে। অমরদেব তখন নিকিতার কাছে আসলে নিকিতা অমরদেবের কলার চেপে ধরে বলে কি করেছিস আমার সাথে। অমরদেব তখন বলে আমি কিছুই করিনি, তোমার জেদি তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। এরপর অমরদেবের লোকেরা নিকিতা ও জলিকে আশ্রম থেকে বের করে দেয়। নিকিতা তখন জলির সাথে অনেক রাগারাগি করে যে সে কেন তাকে এখানে অমরদেবের কাছে নিয়ে এসেছে। জলি বলে কি করব আমি, তুমি অজ্ঞান ছিলে, তোমাকে বাঁচানোর আর কোনো রাস্তা আমার কাছে ছিল না। নিকিতা তখন বলে এ বাঁচাবে আমাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো। এই নিয়ে নিকিতা ও জলির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নিকিতা জলির গালে এক চর বসিয়ে দিয়ে চলে যায়। নিকিতা বুঝতে পারছিল না যে তার সাথে ঠিক কি হচ্ছে এসব। সে কেন ওই দানবকে বারবার দেখছে। সে হোটেলে বসে সানালের সাথে তার ছবি দেখে কান্না করতে থাকে। তার কানে তখন বারবার বাজছিল অমরদেবের সেই কথা যে এই অবস্থা থেকে বাঁচার একমাত্র উপায় কোনো প্রাণ বলি দেয়া। মুহূর্তের জন্য তার অমরদেবের কথা সত্যি মনে হয়। সে তার রুমে থাকা বিড়ালটি গলা টিপে খুন করার চেষ্টা করে, কিন্তু সে বিড়ালটিকে শেষ পর্যন্ত খুন করতে পারে না। সে কিছুটা পাগলের মতো হয়ে যায়। ওই সময় তার ব্যাগের উপর একটি পানির বোতল পড়ে ব্যাগের ভেতরে থাকা কেমিক্যালের বোতলটি ভেঙে যায়। তখন আমরা দেখি যে নিকিতার ব্যাগের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সিনটি মনে রাখবেন, কারণ এর মানে কি তা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে জলি ফ্রেয়ার বাড়িতে করা ভিডিওগুলো দেখার সময় একটি ভিডিওতে তাদের পেছনে কাউকে লুকিয়ে থাকতে দেখে। অন্য একটি ভিডিওতে সে ফ্রেয়াকে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করতে শোনা যায়। ফ্রেয়া অসজাগ অসজাগ করছিল। জলি অসজাগ শব্দটির ইংরেজি অনুবাদ করে জানতে পারে যে অসজাগ এক ধরনের ড্রাগ যা কোনো গাছ থেকে তৈরি করা হয়। এটি দেখে তার মনে পড়ে যে সেই গোপন বাড়িতে গিয়ে সে কিছু লোককে ল্যাবে কাজ করতে দেখেছিল। তারা কোনো গাছের পাতা দিয়ে ওষুধ তৈরি করছিল। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি যে অমরদেব তার ভক্তদের নসিহত করছিল। নিকিতার অবস্থা আরো খারাপ হওয়ায় জলি তাকে নিয়ে সেখানে আসে। জলি হাত জোর করে অমরদেবের কাছে সাহায্য চায়। ভক্তরা তখন অমরদেবকে অনুরোধ করে
যে সে যেন নিকিতাকে সাহায্য করে। অমরদেবের ইশারায় তখন নিকিতাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। সে তখন নিকিতাকে বলে, এবার তোমার বিশ্বাস হলো তো আমার শক্তি কি? এখন মানো তো আমার শক্তি কি? নিকিতা তখন হাত জোর করে বলে, আমি মানি অমরদেব। সে যখন নিকিতার গায়ে পড়া পানি ছিটাতে যাবে তখন নিকিতা সবাইকে অবাক করে দিয়ে বলে, শুধু মানি না, আমি তোমার ভবিষ্যৎটাও জানি, আর এটাও জানি যে বাকি জীবনটা তোমাকে জেলে বসে কাটাতে হবে। সানাল ঠিক ছিল, তুমি একটা ফ্রড। তুমি কিভাবে চিটিং করে ভক্তদের ঠকাও তা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তুমি এক ধরনের গাছ থেকে সাইকোট্রপিক ড্রাগ বানিয়ে তা দিয়ে মানুষের অবস্থা খারাপ করে দাও। এর ফলে তাদের হ্যালুসিনেশন হয়। তুমি তাদের শয়তানের ছবি দেখিয়ে দেখিয়ে তাদের মনকে আরো অস্থির করে তোলো। এতে তারা ওই শয়তানকে হ্যালুসিনেট করে আর শয়তানের ভয়ে একসময় নিজেকেই শেষ করে দেয়। তুমি আমার সাথেও এমনটাই করেছো। প্রথমবার যখন আমি এখানে আসি তুমি আমার সব জিনিসপত্র সেই ড্রাগ লাগিয়ে দিয়েছিলে। এতে আমি যখন ওই জিনিসপত্র স্পর্শ করতাম তখনই আমার হ্যালুসিনেশন হতো। আর একমাত্র ফ্রেয়াই জানতো যে তুমি এই সাইকোট্রপিক ড্রাগ বানানোর সাথে সাথে এর অ্যান্টিডোটও বানিয়েছো। তোমার কাছে তোমার দেওয়া ড্রাগে অসুস্থ রোগীরা আসলে তুমি সেই অ্যান্টিডোট দিয়ে তাদের সুস্থ করে নিজে তার ক্রেডিট নাও। তোমার ভণ্ড মুখোশ খুলে গেছে অমরদেব। জলি তখন বলে, আমি যখন জানতে পারি যে তুমি এখানে আসার আগে একজন বোটানিস্ট ছিলে তখন আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। হোটেলে গিয়ে নিকির ব্যাগের রং পরিবর্তন দেখতে পেয়ে সে কেমিক্যাল নিকিকে খাইয়ে দেয়। এতে নিকি সুস্থ হয়ে যায়, তার হ্যালুসিনেশন কেটে যায়। অর্থাৎ সেই কেমিক্যাল ছিল সাইকোট্রপিক মেডিসিনের অ্যান্টিডট। এইসব শুনে অমরদেব বলে, সব যখন জেনেই গেছো তাহলে এটাও শোনো যে তোমার ভাইয়ের সাথে কি ঘটেছিল। সে আমাকে দুনিয়ার সামনে এক্সপোজ করতে চেয়েছিল, তাই তাকে আমার পথ থেকে সরানোর দরকার ছিল। এজন্য আমি তার অ্যাজমার ইনহেলারে ড্রাগ ভরে দিয়েছিলাম। আর ফ্রেয়া, আমি প্রথম থেকেই জানতাম যে সে সানালের ইনফরমার আর তার মেইন টার্গেট সেই বইটি চুরি করা। এই জন্য আমি সেই বইয়ে ড্রাগ লাগিয়ে দিয়েছিলাম। সে বইটি চুরি করে নিয়ে যতবার স্পর্শ করেছে ততবার সে তার মৃত্যুকে ডেকে কাছে নিয়ে এসেছে। তুমি অনেক পরিশ্রম করেছো আমাকে ফ্রড প্রমাণ করতে। আমার সব সত্যি তুমি জেনেও এসব প্রমাণ করবে কিভাবে? তোমার কি মনে হয় যে তোমার মুখের কথায় আমার ভক্তরা সব বিশ্বাস করবে? জলি তখন তার সানগ্লাসটা অমরদেবকে দেখিয়ে বলে, এই সানগ্লাসে স্পাই ক্যাম লাগানো। এটি দিয়ে তার সব কথা লাইভ হচ্ছে। পুরো পৃথিবীর মানুষ তাকে দেখছে, লাখ লাখ মানুষ কমেন্ট করছে। আমাদের মুখের কথা কেউ বিশ্বাস না করলেও তোমার মুখের কথা তো তোমার ভক্তরা বিশ্বাস করবেই, তাই না? এদিকে অমরদেবের এই লাইভ মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তার ভক্তদের মাঝেও তা ছড়িয়ে পড়ে। সবাই যখন বুঝতে পারে যে অমরদেব ফ্রড, সবাই আশ্রমে ভাঙচুর শুরু করে। তারা তাকে ধরে টেনে বাইরে নিয়ে আসে আর গণদোলাই দিয়ে মেরে ফেলে। মুভির শেষ সিনে দেখা যায় নিকি ও জলের মধ্যে সম্পর্ক আবার ঠিক হয়ে গিয়েছে আর তারা অমরদেবের মতো আরেকজন ভণ্ড বাবার সন্ধান পেয়েছে। তারা তার ব্যাপারে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়, কারণ অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করে মানুষকে সত্যের আলোয় পৌঁছে দেয় তার একমাত্র লক্ষ্য, যার জন্য তার ভাই সানাল সারা জীবন চেষ্টা করে গেছে। আর এই সিনের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।